নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায়। সূত্রের খবর, মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে একটি কমিটি। রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। অসময়ের বৃষ্টিতে বিপর্যয় উত্তর আমেরিকার মেক্সিকোতে। টানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে গালফ কোস্ট এবং দেশের মধ্যাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ঘটনা এখনও অন্তত 64 জনের মৃত্যু এবং নিখোঁজ বহু। সীমান্ত সংঘর্ষের মধ্যেই আবার আফগানিস্তানে বিমান হানা চালালো পাকিস্তানি বায়ুসেনা। বুধবার দুপুরে আফগানিস্তানের কান্দাহারে হামলা চালায় পাক যুদ্ধ বিমান। প্রকাশিত খবরে দাবি, তালিবান সেনার ঠিকানা নিশানা করে এই হামলা। ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায়। সূত্রের খবর, মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে একটি কমিটি। ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায়। আমেরিকা, তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি। বোমাগুলির শব্দ বন্ধ হলেও 2 বছরে কার্যত নরক হয়েছে গাজা। ভেঙে গুড়িয়ে গিয়েছে সেখানকার 80% ঘরবাড়ি। চাপা পড়ে রয়েছে শয়ে শয়ে মৃতদেহ। পেটের জ্বালা মেটাতে অন্যের অনুগ্রহই ভরসা গাজাবাসীর। গুরুতর এই পরিস্থিতিতে সেখানে মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে এই সংক্রান্ত কমিটি। গাজায় শান্তি প্রতিষ্ঠার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিপুল সংখ্যায় মানুষজন ধীরে ধীরে ফিরতেও শুরু করেছে সেখানে। তবে গাজায় ফিরলেও সেখানে বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীও নেই। রয়েছে খাবারের হাহাকার। এই পরিস্থিতিতে গাজাবাসীকে খাবার, ওষুধ, থাকার জন্য তাঁবু, কম্বল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠাবে ভারত সরকার। মানবিক সাহায্যের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া গাজা পরিষ্কারের কাজও শুরু করবে নয়াদিল্লি। ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহের ব্যবস্থা নতুন করে তৈরিতে সাহায্য করবে ভারত। জানা যাচ্ছে, গত 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় 5,50,00,000 টন ধ্বংসস্তূপ জমা হয়েছে। এসব সরানোর সময় ও ব্যয় সাপেক্ষ। গোটা প্রক্রিয়া শেষ করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। আমেরিকার অনুমান, গাজাকে পুনর্নির্মাণ করতে খরচ পড়তে পারে 700 কোটি মার্কিন ডলার। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে আয়োজিত শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সেখানে তিনি জানান, ভারত প্যালেস্টাইনের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী। সেই মতো নয়াদিল্লি সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্যালেস্টাইন পুনর্গঠন কমিটি গঠন করা হতে পারে। সেই কমিটি ভারতের তরফে সেখানে ত্রাণ ও পুনর্গঠনের কার্য পর্যালোচনা করবে। প্রসঙ্গত, গাজা শান্তি চুক্তির প্রথম দফার শর্ত মেনে 2 পক্ষই পণবন্দীদের মুক্তি দিচ্ছে। ইতিমধ্যেই 20 জন পণবন্দীকে ছেড়েও দিয়েছে হামাস। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মোদী তার বন্ধু এবং ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কও দারুণ। ট্রাম্প এবং মার্কিন প্রশাসন বারবার বলেছে, ভারতের ওপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়া থেকে তেল কেনা। আবার নয়াদিল্লিও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এসবের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এক প্রকার আচমকা দাবি করে বসলেন, মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছে, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই একই পথে হাঁটুক।
সত্যিই কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত? নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি, ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সত্যতা নিয়ে সংশয় কাটছে না। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন মোদির সঙ্গে তার ব্যক্তিগত বন্ধু রয়েছে, যার ফলে ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্ক রয়েছে। ভারত ও আমেরিকার নির্ভরযোগ্য সঙ্গী কিনা প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মোদি আমার বন্ধু, আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর আরও 25% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে, যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি, ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে, আমেরিকা ও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। যদিও 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি উৎপাদনের ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করার ডাক দিয়েছিলেন, তাহলে কি এবার সেই পথেই হাঁটবে দিল্লি? এই সবকিছুর জল্পনা স্পষ্ট হবে দিল্লির অবস্থান জানার পরেই। হাই নিউজ নেটওয়ার্ক। অসময়ের বৃষ্টিতে বিপর্যয় উত্তর আমেরিকার মেক্সিকোতে। টানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে গালফ কোস্ট এবং দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ভেসে গিয়েছে রাস্তাঘাট, একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 64 জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয়েছেন অন্তত 65 জন। অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর আমেরিকার মেক্সিকো। টানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে গালফ কোস্ট ও দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ভেসে গিয়েছে রাস্তাঘাট, একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 64 জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয়েছে অন্তত 65 জন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমনিতে মৌসুমী বৃষ্টির জেরে নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। বর্ষা বিদায়ের ঠিক আগের সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছে, যার জেরে গুরুতর খারাপ পরিস্থিতি হয়ে উঠেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট বলছেন, বৃষ্টি যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তা কেউই বুঝে উঠতে পারেনি। অন্তত 1 লক্ষ বাড়ি ভেঙে গিয়েছে, অসংখ্য জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে, জলে ডুবে গিয়েছে বেশিরভাগ অঞ্চল। উদ্ধার কার্যে নেমেছে সেনারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিডালগো এবং ভেরাক্রুজের রাজ্য। এই দুই রাজ্যে মৃতের সংখ্যা অন্তত 50, পাশাপাশি নিখোঁজ হয়েছে 61 জন। বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে বহু ব্রিজ, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হেলিকপ্টার ও নৌকোর সাহায্যে উদ্ধার কার্য চলছে। দেশের 5টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সেনার পাশাপাশি উদ্ধার কার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধবিরতির পর হিংসার নতুন মাত্রা দেখা গেল গাজায়। শত্রুপক্ষকে সহযোগিতা এবং চোরবৃত্তির অভিযোগে প্রকাশ্যে 8 প্যালেস্টাইনিকে খুন করল জঙ্গি গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতির পর হিংসার নতুন মাত্রা দেখা গেল গাজায়। শত্রুপক্ষকে সহযোগিতা এবং চরবৃত্তির অভিযোগে প্রকাশ্যে 8 জন প্যালেস্তাইনিকে খুন করল জঙ্গি গোষ্ঠী হামাস। তারা নিজেরাই এই কথা ঘোষণা করেছেন। হামাসের তরফে বুধবার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে চোখ বাঁধা ও মাটিতে হাঁটু গেড়ে থাকা 8 ব্যক্তিকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে। হামাস ওই ব্যক্তিদের শত্রুপক্ষের সহযোগী ও অপরাধী বলে চিহ্নিত করছে। মঙ্গলবারের এই ঘটনায় নিহতরা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্যালেস্তাইনি সংগঠন ফাতার ঘনিষ্ঠ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন, হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তবে আমরা তাদের নিরস্ত্র করব। ট্রাম্পের ওই হুঁশিয়ারির পরেই 8 জন প্যালেস্তাইনিকে খুন করল হামাস। বস্তুত মঙ্গলবার থেকেই গাজায় রাস্তায় প্রকাশ্যে সশস্ত্র হামাস গোষ্ঠী দাপাদাপির দেখা দিয়েছে। প্রসঙ্গত, ভূমধ্যসাগরের তীরবর্তী গাজা ভূখণ্ডের হামাসের দখলে থাকলেও প্যালেস্তাইনি মুক্তি আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত ইয়াসের আরাফাতের তৈরি সংগঠন ফাতার নেতৃত্বাধীন জোট প্যালেস্তাইনি লিবারেশন অর্গানাইজেশনের নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাংক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইনি কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ফাতার বাহিনীকে হটিয়ে 2007 সালে গাজায় দখল করেছিল হামাস।
সে সময় স্বাধীনতাপন্থী দুই প্যালেস্তাইনি গোষ্ঠীর রক্তক্ষয়ী লড়াইও হয়েছিল। ইসরায়েলি আগ্রাসনে আপাতত ইতি পড়ার পরে গাজায় এবার প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠীগুলির লড়াই হতে শুরু করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার পর ভারতে হতে চলেছে সবচেয়ে বড় এআই হাব। গুগল ঢালছে 133 কোটি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সুন্দর পিচাই। ভারতের প্রথম এআই হাব তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বিনিয়োগ করবে গুগল। সংস্থার সিইও সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই অনুযায়ী আগামী 5 বছরে ভারতের বাজারে $15 বিলিয়ন বিনিয়োগ হবে। গুগলের এআই হাবের আওতায় গিগাওয়াট স্কেলের কম্পিউট ক্ষমতা, আন্তর্জাতিক সাবসি গেটওয়ে এবং বড় পরিসরের শক্তি অবকাঠামো থাকবে। এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের কাছে শিল্প নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে। এআই ডেটা সেন্টার ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে গুগল। এটি এদেশে গুগলের বৃহত্তম বিনিয়োগ। গুগল ক্লাউড সিইও থমাস কুরিয়ান জানিয়েছেন বিশাখাপত্তনমে এই হাব ভারতের ডিজিটাল যুগের জন্য একটি উল্লেখযোগ্য বিনিয়োগ। আমরা শিল্প নেতৃত্বাধীন এআই অবকাঠামো প্রদান করে ব্যবসায়ের উদ্ভাবন ত্বরান্বিত করছি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। নাইডু জানান এটি ভারতের ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়। আমাদের গর্ব ভারতের প্রথম গিগাওয়াট স্কেলের ডেটা সেন্টার এবং গুগলের প্রথম এআই হাব এখানে হবে। এআই দিয়ে আজ কি না হচ্ছে, এআই ভবিষ্যৎ বলছেন অনেকেই। এই পরিস্থিতিতে এআই পরিষেবা বৃদ্ধির জন্য ভারতের নতুন ডেটা সেন্টার অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে বিভিন্ন সংস্থা। ইতিমধ্যেই মাইক্রোসফট এবং অ্যামাজন এদেশে ডেটা সেন্টার স্থাপনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। এবার সময় গুগলের। কেন্দ্রের তরফে এই উদ্যোগকে আহ্বান জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিশ্বজুড়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক সংস্থা অ্যামাজন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমনটাই। ঠিক কতজনকে ছাঁটাই করা হবে এবং কোন সময় তা কার্যকর করা হবে সেই ব্যাপারে অবশ্য কিছুই জানানো হয়নি। তবে জানা যাচ্ছে এআই এর উপরে নির্ভরতা বাড়ার কারণে কর্মী সংকোচনের পথে হাঁটতে চাইছে জেফ বেজোসের সংস্থা। ফের বিশ্বজুড়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক সংস্থা অ্যামাজন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি এমনটাই। ঠিক কতজনকে ছাঁটাই করা হবে এবং কোন সময়ে তা কার্যকর করা হবে সেই ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে এআই এর ওপরে নির্ভরতা বাড়ার কারণে কর্মী সংকোচনের পথে হাঁটতে চাইছে জেফ বেজোসের সংস্থা এবং এর সবচেয়ে বেশি কোপ পড়বে এইচআর বিভাগের ওপর। সেখানে 15% ছাঁটাই করা হবে বলেই দাবি। প্রসঙ্গত অতি সম্প্রতিই কিন্তু কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন, তবে তা ব্যাপক হারে ছিল না। মূলত পডকাস্ট শাখা ওয়ান্ডারি এবং অ্যামাজন ওয়েব সার্ভিস থেকেই মূলত কিছু কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন, দাবি তেমনটাই। কোভিড পর্বে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন বিপণন সংস্থাগুলির রমরমা বেড়েছিল, যদিও পরবর্তী সময় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়। আর সেই ধারাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যামাজন, যা এর নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায়। জানা যাচ্ছে সম্প্রতি এআই গবেষণায় ব্যাপক টাকা ঢালতে শুরু করেছেন জেফ বেজোস। এই বছর সব মিলিয়ে এই খাতে বিনিয়োগের অঙ্ক $100 বিলিয়ন। এই বিপুল বিনিয়োগকে সমতা আনাটাই ছাঁটাইয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আর এমনটা যে হবে সেটা কিন্তু জেফ বেজোস আগেই বলেছিলেন। গত জুনে তিনি বলেন, আমাদের আশা আমাদের মোট কর্পোরেট কর্মী সংখ্যা হ্রাস হতে চলেছে, কারণ আমরা ব্যাপকভাবে এআই ব্যবহার করতে চলেছি যাতে দক্ষতা বৃদ্ধি পায়।
উল্লেখ্য, কোভিড পর্বে 2021 সালের শেষ নাগাদ অ্যামাজনের কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 16 লক্ষে। যদিও 2022 এবং 2023 সালে মোট 27,000 কর্মীকে ছাঁটাই করে সংস্থাটি। হাই নিউজ নেটওয়ার্ক। সীমান্ত সংঘর্ষের মধ্যেই আবার আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তানি বায়ুসেনা। সংবাদ সূত্রে খবর, বুধবার দুপুরে আফগানিস্তানের কন্দহারে হামলা চালায় পাক যুদ্ধ বিমান। প্রকাশিত কয়েকটি খবরের দাবি, তালিবান সেনার ঠিকানা নিশানা করেই এই হামলা চালানো হয়েছে। সীমান্ত সংঘর্ষের মধ্যেই আবার আফগানিস্তানে বিমান হানা চালালো পাকিস্তানি বায়ুসেনা। সংবাদ সংস্থা জানাচ্ছে, বুধবার দুপুরে আফগানিস্তানের কন্দহারে হামলা চালায় পাক যুদ্ধ বিমান। প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হচ্ছে, তালিবান সেনার ঠিকানা নিশানা করেই হামলা হয়েছে। ঘটনাচক্রে তারপরেই বুধবার সন্ধ্যায় কাবুল এবং ইসলামাবাদ দুই তরফই 48 ঘণ্টার সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে। আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে, সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর কন্দহারের অসামরিক জনবসতি এলাকায় বুধবার আকাশপথে হামলা চালিয়েছে পাকিস্তান। এর ফলে অন্তত 50 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন তালিবানের একটি সূত্রের দাবি। এর আগে গত 9 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির ডেরায় বিমান হানা চালিয়েছিল পাকিস্তান বায়ুসেনা। 10 অক্টোবর সীমান্ত লাগোয়া পক্তিকা প্রদেশের মার্খি এলাকায় একটি বাজারে বিমান হানার কথা জানিয়েছিলেন পাক ফৌজের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ঘটনাচক্রে আফগান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির ভারত সফর শুরুর দিনেই হামলা হয়েছিল কাবুলে। তারপর থেকে দফায় দফায় সীমান্ত সংঘর্ষ চলছে। বুধবার সকালে তালিবান সরকার দাবি করে, কান্দাহারের স্পিন বলডাক জেলায় হামলা শুরু করেছে পাকিস্তানি বাহিনী। সংবাদ সংস্থা জানাচ্ছে, ওই হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যুও হয়েছে বলে দাবি করে আফগানিস্তান। জখম হন শতাধিক মানুষ। পাকিস্তানের ওই হামলার পরেই তালিবান বাহিনী পাল্টা অভিযান চালিয়েছে বলে জানায় আফগানিস্তান। তারপরেই বিমান হানার খবর এলো। এরই মধ্যে আফগান তালিবানের অন্তর্বিরোধের খবরও প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদ মাধ্যমে। তাতে দাবি, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিজারউদ্দিন হক্কানি প্রকাশ্যে প্রধানমন্ত্রী হাসান আখুন্দ এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদর এবং প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন। হক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এর ঘনিষ্ঠ। অন্যদিকে ইসলামাবাদ বিরোধী টিটিপির সঙ্গে সখ্য রয়েছে তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের পুত্র ইয়াকুবের। 2021-এর 15 অগস্ট তালিবান আনুষ্ঠানিকভাবে কাবুল পুনর্দখল করেছিল। আফগানিস্তানে দ্বিতীয়বার তালিবানি শাসন কায়েম হওয়ার পরেই সেদেশে পাত্তারি ঘটাতে শুরু করে আমেরিকা। প্রাথমিকভাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও আফগান তালিবান ঔপনিবেশিক জমানার ডুরান্ট লাইনকে ভিত্তি করে সীমানা নির্ধারণের বিরোধিতা করার পরেই সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। অন্যদিকে ক্রমশ নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে আফগানিস্তানের নতুন শাসকদের। এই পরিস্থিতিতে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এখন আফগানিস্তানের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান এবং লস্কর-ই-তৈবার মধ্যে সমঝোতা গড়ে তুলে বালুচ বিদ্রোহী গোষ্ঠী এবং টিটিপির মোকাবিলায় সক্রিয় হয়েছে বলে সম্প্রতি প্রকাশিত কয়েকটি গোয়েন্দা রিপোর্টে দাবি। 2024 সালের 25 ডিসেম্বর পক্তিকা প্রদেশে প্রথম বিমান হামলা চালিয়েছিল পাকিস্তানি বায়ুসেনা। ওই ঘটনায় 46 জন সাধারণ গ্রামবাসী নিহত হয়েছিলেন বলে আফগান সরকারের অভিযোগ। হাই নিউজ নেটওয়ার্ক। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম 13 মাসে সে দেশের রাজনৈতিক হিংসায় অন্তত 160 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 80,000-এরও বেশি মানুষ। বাংলাদেশের মানবাধিকার সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্যই উঠে এসেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম 13 মাসে সেই দেশের রাজনৈতিক হিংসায় অন্তত 160 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 8,000-এরও বেশি মানুষ।
সেই দেশের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। HRSS এর ওই রিপোর্ট উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে, নিহত 160 জনের মধ্যে অন্তত 85 জন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির গোষ্ঠীদ্বন্দ্বের বলি। 5000 জনেরও বেশি আহত হয়েছেন বিএনপিরই গোষ্ঠী সংঘর্ষে। ওই রিপোর্ট জানাচ্ছে 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে 2025-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত 1047টি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। প্রসঙ্গত, গত 5 আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালা বদলের প্রথম বর্ষপূর্তিতে কানাডার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর রিপোর্টে জানানো হয়েছিল, গত এক বছরে গণহিংসায় পিটিয়ে মারার ঘটনায় বাংলাদেশে মৃতের সংখ্যা 637 জন। তার আগের বছর অর্থাৎ গোটা 2023 জুড়ে এই পিটিয়ে মারার ঘটনায় প্রাণ গিয়েছিল 51 জনের। অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের জামানার তুলনায় ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে হিংসায় মৃত্যু বেড়েছে 10 গুণেরও বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।